তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্টেড হইছো ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্টেড হইছো ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। তো আজকে আমরা কনিক এটার 7 নাম্বার ক্লাসটা করব, উপবৃত্ত শেষ করব। তো ছোট্ট একটা ক্লাস, আজকে ক্লাসটা খুব বড় হবে যে এরকম না, ছোট্ট একটা ক্লাসের মাধ্যমেই আমরা উপবৃত্ত শেষ করে দিব। তারপর থাকবে হচ্ছে শুধু অধিবৃত্ত। তো এটা 7 নাম্বার ক্লাস, তার মানে আগের 6টা ক্লাস তোমাকে অবশ্যই করা লাগবে। ঠিক আছে, আগের 6টা ক্লাস অবশ্যই করে আসা লাগবে। তো আমরা কি দেখতেছিলাম বলো তো? আমরা উপবৃত্তের অলমোস্ট সবকিছু দেখে ফেলছি। প্রথমটা কি ছিল বলো তো? সমীকরণ থেকে তথ্যাদি নির্ণয়, তাই না? সমীকরণ থেকে 14 গোষ্ঠী, তারপর তথ্য থেকে সমীকরণ নির্ণয়, তাই না? তারপর তথ্যাদি থেকে সমীকরণ নির্ণয়। 3 নম্বরে কি ছিল আমাকে বলো? 3 নম্বরে কি ছিল? এই যে তথ্যাদি থেকে সমীকরণ নির্ণয়, এটা কিন্তু এমন সব উপবৃত্ত যাদের প্রধান অক্ষটা হয় এক্স অক্ষ না হয় ওয়াই অক্ষের সমান্তরাল, তাই না? এখন আমাদের উপবৃত্তটা যদি একটু আঁকা বাঁকা হয়, মানে একটু তেড়া বেঁকা হয়, সেক্ষেত্রে কিন্তু তুমি তথ্য থেকে চাইলেও এত সহজে সমীকরণ বের করতে পারবে না। তখন তোমাকে যেটা ব্যবহার করতে হবে, কনিকের সংজ্ঞা, এসপি সমান ই ইন্টু পিএম। ঠিক আছে, তো আমরা এখন যেই টপিকটা দেখব, কনিকের শর্ত থেকে সমীকরণ। এটা কিন্তু পরাবৃত্তে দেখছি, উপবৃত্তে দেখব, অধিবৃত্তের ক্ষেত্রেও দেখব, তাই না? আমাদের এই যে উপবৃত্ত, এই উপবৃত্ত এটা কিন্তু একটা, বলতো এটা কি আসলে? এটা কনিক না? কনিক কি আসলে? একটা সঞ্চার পথ। তার মানে এইটার উপরস্থ সবগুলা বিন্দু একটা শর্ত মাইনা চলবে। সেই শর্তটা কি? উপকেন্দ্র থেকে এটার দূরত্ব আর ওই বিন্দু থেকে, ধরো এটার উপরস্থ অনেকগুলা বিন্দু আছে, কোটি কোটি বিন্দু আছে। এই ধরো একটা বিন্দু পি অফ এক্স কমা ওয়াই। হ্যাঁ, একটা স্থির বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব আর এই বিন্দু থেকে একটা সরল রেখার দূরত্ব, এটার অনুপাত সবসময় সমান, তাই না? ওই স্থির বিন্দুটাকে বলা হইতো উপকেন্দ্র। এখন এই উপবৃত্তের ক্ষেত্রে উপকেন্দ্র দুইটা, এটা একটা উপকেন্দ্র, আরেকটা উপকেন্দ্র থাকে এই পাশে। এইটার একটা অনুরূপ নিয়ামক রেখা আছে, বুঝছো? তাহলে এই প্রত্যেকটা বিন্দু কি মাইনা চলে জানো? এটা থেকে এটার দূরত্ব, এটা থেকে এটার দূরত্ব, আর এইটা থেকে এটার অনুরূপ নিয়ামক, এই যে এই দূরত্ব, এই দুইটার অনুপাত সমান। ঠিক আছে, সেম ভাবে তুমি যখন ওইটা নিবা স্থির বিন্দু, আর নিয়ামক নিতে হবে ওই পাশেরটা। বুঝাতে পারলাম? সবাই আমাকে বলো তো, এটা যদি এস চিন্তা করো, এটা যদি এম চিন্তা করো, তাহলে আমরা কি ধরতে পারি বলো তো? এসপি বাই পিএম ইকুয়ালস টু ই। সেখান থেকে আমরা লিখতে পারি এসপি সমান ই ইন্টু পিএম। এটাই কি? এই কনিকের উপরস্থ, এই উপবৃত্তের উপরস্থ প্রত্যেকটা বিন্দু মাইনা চলে। বুঝতে পারলাম? তাহলে এই শর্ত থেকে সমীকরণ বের করার জন্য কি কি দরকার? প্রথমত আমাদের উপকেন্দ্র দরকার, তাই না? আমাদের উপকেন্দ্রের স্থানাঙ্ক দরকার। দ্বিতীয়ত ওই উপকেন্দ্রের অনুরূপ নিয়ামকের সমীকরণ লাগবে। ওই উপকেন্দ্রের অনুরূপ নিয়ামক, কারণ এখানে কিন্তু উপকেন্দ্রও দুইটা, নিয়ামকও দুইটা। ঠিক আছে, কি লাগবে? নিয়ামকের সমীকরণ। আর থার্ড যেই জিনিসটা লাগবে সেটা হচ্ছে উৎকেন্দ্রিকতা। এটা পরাবৃত্তের ক্ষেত্রে লাগে নাই, কিন্তু উপবৃত্তের ক্ষেত্রে লাগবে। পরাবৃত্তের ক্ষেত্রে কেন লাগে নাই এটা তো আমরা জানতামই। ক্লিয়ার। এই টপিকটা থেকে কিন্তু প্রশ্ন আসে, আমরা একটু দেখি, সবাই মনোযোগ দিবা।
যে উপবৃত্তের ফোকাসের স্থানাঙ্ক মানে উপকেন্দ্রের স্থানাঙ্ক উৎকেন্দ্রতা নিয়ামকের সমীকরণ দেওয়া আছে, তার সমীকরণ বলো তো কি করবা? তুমি চাইলে সুন্দর করে একটা চিত্র আঁকায় নিতে পারো। একটা চিত্র আঁকানো অবশ্যই ভালো জিনিস, ঠিক আছে? বুঝাইতে পারলাম? তারপর সুন্দর করে এটা ধরো এস, এটা ধরো পি এক্স কমা ওয়াই, ঠিক আছে? এসপি সমান পিএম, ক্লিয়ার? ঠিক আছে, সুতরাং তুমি লিখবা উপবৃত্তের সমীকরণ, উপবৃত্তের সমীকরণ এসপি সমান ই ইন্টু পি এম। তাহলে বলো তো এসপি কি? এই দুটার মধ্যবর্তী দূরত্ব। এস কত? -1,1, -1,1। তাহলে এসপি কি হবে? রুট ওভার অফ এক্স প্লাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু ই ইন্টু পিএম। এর ভ্যালু কত? হাফ। পিএম কি হবে বলো তো? পিএম কি হবে? এটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব সেটা কত হবে আমাকে বলো তো? মডুলাস অফ এক্স মাইনাস ওয়াই বাই রুট ওভার অফ 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। ক্লিয়ার? আমরা সবাই কি বুঝছি? আমাকে সবাই বলো, আমরা কি বুঝলাম? তারপর দেখো তো কি থাকে। দেখো এটাই কিন্তু সমীকরণ, এখন এইটাকে সিম্পলিফাই করতে হবে। পিএমটা আবার একটু, পিএম হচ্ছে যে এই বিন্দু থেকে এই রেখাটার লম্ব দূরত্ব, একটা বিন্দু থেকে একটা রেখার লম্ব দূরত্ব। ক্লাস 9-10 না, সরি, ফার্স্ট ইয়ারে পড়ে আসছো, ওই যে ax প্লাস by প্লাস c, আলফা কমা বিটা থেকে ওটার লম্ব দূরত্ব। এক্স আর ওয়াই এর জায়গায় এই বিন্দুটা বসান লাগে, তারপর রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন তোমাকে কিন্তু সিম্পলিফাই করা লাগবে। দুই পাশে তুমি যদি বর্গ করো তাহলে কি থাকে আমাকে বলো তো? কি থাকে? x প্লাস 1 হোল স্কোয়ার প্লাস y মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়ালস টু 1/4 ইন্টু x মাইনাস y হোল স্কোয়ার বাই 2। তাহলে দেখো তো কি থাকে? x স্কোয়ার প্লাস 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস y স্কোয়ার মাইনাস 2y প্লাস 1 ইকুয়ালস টু কি থাকবে আমাকে বলো তো? নিচে থাকে 8, উপরে x স্কোয়ার মাইনাস 2xy প্লাস y স্কোয়ার। বুঝছো? এখন আর গুণন করে এটা সিম্পলিফাই করতে হয়। দেখো এতটুকু পর্যন্ত সবাই পারে, তো লাস্টে গিয়ে সিম্পলিফিকেশনটা অনেকেই ভুল করে ফেলে, যোগ বিয়োগ করতেই অনেকে ভুল করে ফেলে, আমিও করি অনেক, তোমরা ভুল করিও না। দেখো যদি 8 দিয়ে গুণ করো 8x স্কোয়ার প্লাস 16x প্লাস 8y স্কোয়ার মাইনাস 16y প্লাস 16 দুগুণে 32, ঠিক আছে? ওকে, ইকুয়ালস টু কি থাকে? x স্কোয়ার মাইনাস টুয়াইস xy প্লাস y স্কোয়ার। বুঝতে পারলাম সবাই? দেখো 8 দিয়ে জাস্ট গুণ করে দিছি। এবার এক পাশে আনো তো, 8টা x স্কোয়ার থেকে একটা x স্কোয়ার বাদ দাও, তাহলে কয়টা? 7টা x স্কোয়ার থাকে। 8টা y স্কোয়ার থেকে একটা y বাদ দাও, তাহলে কি? 8টা y স্কোয়ার থাকে, সরি 7টা y স্কোয়ার থাকে। 16টা x মাইনাস 16টা y প্লাস 2xy
প্লাস 2xy প্লাস 32 ইকুয়ালস টু 0। এটাই কি 32 কেন? ও সরি 32 না, দেখছো ভুল করে ফেলছি, 16, 8 দুগুণে 16। এবং আমি তোমাকে একটা জিনিস বলছিলাম না, আমাদের উপবৃত্তের সমীকরণে যদি xy রিলেটেড টার্ম না থাকে তাহলে তার প্রধান অক্ষ হয় x অক্ষের সমান্তরাল না হয় y অক্ষের সমান্তরাল, তাই না? দেখো এখানে কিন্তু xy আছে, আছে এখানে কিন্তু xy আছে, তার মানে আমাদের এটার প্রধান অক্ষটা x বা y কোনোটারই কি সমান্তরাল। সো দেখো এতটুকু পর্যন্ত সবাই পারে, কিন্তু এরপরে সিম্পলিফাই করতে গিয়ে ম্যাক্সিমাম মানুষজন ভুল করে, আমি নিজেও কিন্তু করছি, একটু সাবধান থাকি, ঠিক আছে? একটু সাবধান থাকি। এই যে গুণ করতে গিয়ে কোথাও না কোথাও একটা গ্যাঞ্জাম লাগেই দেয়, গুণ করতে যোগ বিয়োগ করতে। ক্লিয়ার ক্লিয়ার সবাই? সবাই আমরা বুঝলাম? এখন এরকম অনেকগুলো অঙ্ক পরীক্ষায় চলে আসে। দেখো তো, একটা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার ফোকাস এই বিন্দুতে, যার নিয়ামক, এই অঙ্কগুলা কিন্তু 5 স্টার, বুঝছো? এই টাইপের যে অঙ্কগুলো আছে সেটা কিন্তু 5 স্টার, ঠিক আছে? বলো এটা পারবা? একটা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো, ফোকাস দেওয়া আছে, নিয়ামক। অঙ্ক কিন্তু সহজ, কিন্তু সিম্পলিফিকেশনটা একটু কঠিন, সিম্পলিফিকেশনটা একটু কঠিন, ঠিক আছে? সিমিলার দেখো, একটা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্র, নিয়ামকের সমীকরণ, উৎকেন্দ্রিকতা, বুঝছো? এরপর চাইছে এর উপকেন্দ্রিক লম্বও নির্ণয় করো। এটা পারবা? এইটা পারবা? উপকেন্দ্রিক লম্ব, একটু চিন্তা করো তো এটা কেমনে করা যায়। দেখো প্রথমটুকু আমরা সবাই পারবো, আমার লাগবে হচ্ছে উপকেন্দ্রিক লম্ব, তাই না? একটু ঠান্ডা মাথায়, একটু ঠান্ডা মাথায়। আমার কি দেওয়া আছে বলো তো? উপকেন্দ্র দেওয়া আছে, উপকেন্দ্র কত? 1, -1। ওকে, এটা কি আমাদের নিয়ামক, তাই না? আচ্ছা ঠিক আছে, নিয়ামকের সমীকরণ দেওয়া কত বলো তো? x - y + 2 = 0। দেখো তো এই যে ডিসটেন্সটা এতটুকু, এতটুকু, এতটুকু কি হবে বলো তো? এতটুকু বাইর করতে ফেললে, মানে এতটুকু বাইর করতে পারলেই কিন্তু কাজ শেষ। এটা ধরো পি বিন্দু, এই ডিসটেন্সটা বের করে 2 দিয়ে গুণ করে দিলেই হবে। বলো বলো বলো, এই ডিসটেন্সটা, এই ডিসটেন্সের কত গুণ আমাকে বলো? এই ডিসটেন্সটা এই ডিসটেন্সের কত গুণ? এই ডিসটেন্সটা এটার কত গুণ? ই গুণ না? বলো সবাই সবাই সবাই। এসপি সমান ই ইন্টু পিএম। এখন পিএম ডিসটেন্সটা তুমি যদি না বের করতে পারো প্যারা নাই, তুমি কি এই ডিসটেন্সটা বের করতে পারবা না? এটা কিন্তু সমান্তরাল, এই ডিসটেন্সটা তো বের করতে পারবা। এইটা ধরো এ, আমাকে সবাই বলো এসপি সমান ই ইন্টু এস এ। এসে কি বের করা যায়? এই বিন্দু থেকে এই রেখাটার লম্ব দূরত্ব, এই বিন্দু থেকে এই রেখাটার লম্ব দূরত্ব, সেটা কত আমাকে বলো তো? ই এর ভ্যালু কত? 1/√2। এইটা কত আমাকে বলো তো? 1 + 1 + 2 √1 + 1। ক্লিয়ার? আমরা সবাই ক্লিয়ার? তাহলে এটা কত আসে দেখো তো?
উপরে আসে 4/√2 × √2, 4/2 বা 2, এতটুকুর দৈর্ঘ্য আসছে 2। দেখো আমি কিন্তু প্রথম পার্ট করি নাই, আমি সেকেন্ড পার্ট করতেছি। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি হবে বলো তো? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য টু ইন্টু এসপি, তাই না? 2 × 2 বা 4 একক। ক্লিয়ার? সবাই কি আমরা বুঝলাম? ফার্স্ট পার্টটুকু আমি কিন্তু করে নাই, যে এই পার্টটুকু করছি, এর উপকেন্দ্রিক লম্ব নির্ণয় করো। ফার্স্ট পার্টটুকু তুমি বের করতে পারবা না, এখানে একটু ক্যাচাল আছে। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য চাইছে না সমীকরণ চাইছে? বলো তো, দৈর্ঘ্য চাইছে না সমীকরণ চাইছে? তুমি কি বুঝতেছো? তুমি কিন্তু বুঝতেছো না একদমই, আমিও বুঝতেছি না এখানে আসলে দৈর্ঘ্য চাইছে নাকি সমীকরণ চাইছে। সমীকরণ বের করা কিন্তু সহজ, বুঝছো? তুমি এটা ডিপেন্ড করবে, পরীক্ষা অনেক মার্কস, দেখো এটা এতটুকু করতেই কিন্তু অনেক জায়গা লেগে গেছে, সো এটা হওয়ার কথা না, এটা বহুত বড় হয়ে গেছে না? ফার্স্টে একটা অঙ্ক সেটাই অনেক বড়, তারপর এই পার্টটুকু এটা তো আরো বড়, সো এটা আসলে দৈর্ঘ্যটা হওয়ার কথা না। এটা কি হওয়ার কথা জানো? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এখন সমীকরণ বের করা তো বাচ্চাদের কাজ। সমীকরণ দেখো, এইটার সমান্তরাল এবং এই বিন্দুগামী, তাই না? আমাকে বলো তাহলে x - y + k = 0। এবার এটাকে সিদ্ধ করাও, k এর ভ্যালু বের করে দাও, বুঝছো? বাট যদি দৈর্ঘ্য চাই সেটাও কি বের করতে পারবা? তোমাকে যদি দৈর্ঘ্য বের করতে বলে সেটাও কি বের করতে পারবা? সবাই সমীকরণটাও বা দৈর্ঘ্য দুটাই আমরা বের করতে পারবো। এখান থেকে কি এবি বের করা যাবে না? এটার কোনো আদর্শ আকৃতি নাই, আদর্শ আকৃতিতে এবি থাকে না এটার। এরপরেরটা দেখো, দেখো কি বলছেন, কোশ্চেনটা পড়ো, সবাই কোশ্চেনটা পড়ো। এমন একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উৎকেন্দ্রিকতা দেওয়া আছে, উপকেন্দ্র দেওয়া আছে, উপকেন্দ্রটির অনুরূপ নিয়ামক ব্যতীত অপর নিয়ামকের সমীকরণ দেওয়া আছে। কি দেওয়া আছে? সবাই কোশ্চেনটা পড়ো। এইটা কেমনে করবে? এটা ইজি না, ওইটা সমান্তরাল হবে, কিন্তু কোথায় হবে বলো তো? সমান্তরাল হবে বুঝলাম, কিন্তু কোথায় হবে? সমান্তরাল হবে, কিন্তু কোথায় হবে? অপোজিট সাইডে হবে। তুমি কি বের করতে পারবা এটা সমীকরণ? একটু ঠান্ডা মাথায় চিন্তা করো তো, এটা কিভাবে করা যায়। একটু ঠান্ডা মাথায় চিন্তা করো যে এইটা কিভাবে করা যায়। ডিসটেন্স দিয়ে আমরা একটু দেখি, চিন্তা করে দেখি। ওকে, এই একটা উপবৃত্ত, আমরা একটু মাথা খাটাই। এটা কিন্তু বেশ কঠিন একটা অঙ্ক, যার উৎকেন্দ্রতা দেওয়া আছে, উপকেন্দ্র দেওয়া আছে। উপকেন্দ্র কত? 4, -2, 4, -2। অনুরূপ নিয়ামক ব্যতীত অন্য যেটা, এই যে এইটা, ঠিক আছে? এইটার ইকুয়েশনটা দেওয়া আছে। আমি যদি এই পাশের নিয়ামকটা বাইর করে ফেলতে পারতাম না, তাইলেই কাজ শেষ। এটা কত? x - 2y + 4 = 0। x - 2y + 4 = 0। আমি যদি কোনোভাবে এই পাশেরটা বাইর করে ফেলতে পারতাম, তাইলেই কাজটা হইতো।
আরে ধুর, হইতেছে কেন? আচ্ছা থাক, অসুবিধা নেই, আমি এমনি আঁকাই। বলো কিভাবে করব? বলো 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 বলো। তুমি উপকেন্দ্র থেকে এইটার দূরত্ব বের করতে চাইতেছো? আচ্ছা, এই দূরত্বটা বের করতে চাচ্ছ, তারপর বলো দেখি। টুয়াইস এ বাই ই দূরে, হ্যাঁ, এই যে এইটা থেকে টুয়াইস এ বাই ই দূরে, কিন্তু এর ভ্যালু কেমনে পাবা আমাকে বলো তো? লম্ব রেখার সমীকরণ দিয়ে উপকেন্দ্র বের করা যায়। তুমি চাইলে অক্ষের এই যে এটার সমীকরণটা বের করতে পারবা অবশ্যই, তাই না? এটার সমীকরণ বের করতে পারবা। আমরা একটু চিন্তা করি, আর একটু চিন্তা করি, এই দুইটার মাঝখানের ডিস্টেন্সটা কত বলো তো? এদিকে হচ্ছে এ ই, ওদিকে হচ্ছে এ বাই ই, এ ই প্লাস এ বাই ই। কেন্দ্রটা এখানে, এমন একটা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উৎকেন্দ্রিকতা 1/√2, উপকেন্দ্র 4,2 এবং উপকেন্দ্রটির অনুরূপ নিয়ামক ব্যতীত অন্য নিয়ামকের সমীকরণ। বলো দেখি কি করা যায়। এই ডিস্টেন্সটা বের করছো, দেখো এ ই প্লাস এ বাই ই, এটার ভ্যালুটা তুমি বের করতে পারবা? আমাকে সবাই বলো তো। এ ই প্লাস এ বাই ই, এটা তুমি এ ই প্লাস এ বাই ই, এটা বের হইলো, এই ডিস্টেন্সটা বের করতে পারবে এটা থেকে এটার দূরত্ব। আচ্ছা ঠিক আছে, তারপর একটা ওয়ে পাইছি, একটা ওয়ে পাইছি, একটা ওয়ে পাইছি। এটা এই অঙ্কটা আমি নিজেও আগে করে নেই, প্রিপারেশনও নেই নেই। সো একটু দেখো, আমি যেমনি চিন্তা করতেছি সেটা হচ্ছে, দেখো এই ডিস্টেন্সটা, আমাকে বলো সবাই সবাই, এই প্লাস এ বাই ই না? কেমনে এই প্লাস এ বাই ই? তুমি যদি কেন্দ্র চিন্তা করো, কেন্দ্র ধরো 0, 0 তে চিন্তা করো, আমি বলছিলাম যেমনি ঘোরাও ফেরাও কোনো দৈর্ঘ্য চেঞ্জ হবে না, এতটুকু হচ্ছে এ ই, আর কেন্দ্র থেকে এই দূরত্ব কি এ বাই ই না? তাহলে এইটা তুমি বের করতে পারবা 4,2 থেকে এটার দূরত্ব, 4,2 থেকে এটার দূরত্ব, তাহলে এটা বের হলো। তুমি কিন্তু ই এর ভ্যালু অলরেডি জানো, সেখান থেকে তুমি কি এ এর ভ্যালু বের করতে পারবা না? সেখান থেকে তুমি কি এ এর ভ্যালু বের করতে পারবা না? বুঝাইতে পারলাম? বুঝাইতে পারলাম কি? হুম, আচ্ছা এবার মনোযোগ, মনোযোগ, তুমি কি এই ডিস্টেন্সটা বের করতে পারবা? পারবা সবাই? পারবা? এই ডিস্টেন্সটা কি? এতটুকু হবে এ বাই ই, আর এতটুকু এই, তো এ বাই ই মাইনাস এই, এটা না? এটা না? শোনো শোনো, এটা না? তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা তুমি পাইছো। এখন তুমি সবাই আমাকে বলো, আমাকে বলো, আমাকে বলো, তুমি কি অক্ষের সমীকরণটা বের করতে পারবা? অক্ষের সমীকরণটা বের করতে পারবা? পারবা। এখন একটা রেখার উপর এই বিন্দু থেকে এত দূরত্বে এরকম দুইটা বিন্দু স্থানাঙ্কও বের করা সম্ভব, একটা এদিকে একটা এদিকে, তাই না? তাই তো, বুঝছো?
তো দুইটা বিন্দুর স্থানাঙ্ক বের হলো, যেই বিন্দুটা থেকে এই রেখাটা দূরে সেটাই কি এই বিন্দুটা না? তারপর এই বিন্দু দিয়ে যায় এবং অক্ষের উপরে লম্ব যে ইকুয়েশনটা সেটাই এটার অনুরূপ নিয়ামকের ইকুয়েশন। এই কোয়েশ্চেনটায় কোনো একটা ঘাপলা করছে, এত কঠিন অঙ্ক আসার কথা না। আমি একটু বই থেকে চেক দেই যে এটা আসলেই এরকম কিনা। আমি যেমনে বলছি তুমি কি ধরতে পারছো? আমি যেমনে বলছি তুমি কি ধরতে পারছো? দাঁড়া আমি বই একটু দেখি। নিয়ামকের সমীকরণ x - 2y - 4 সুব্রত কিভাবে করছো তুমি? আমি যেভাবে বলছি এভাবে? দাঁড়াও, SP = E × 3pm না, ওভাবে না। আমার মনে হয় এটাই কোনো একটা টাইপিং মিস্টেক আছে বা কোনো একটা ভুল আছে। ঢাকা বোর্ড 19। এরকম তো পাইলাম না। আচ্ছা যাই হোক ঠিক আছে। আমি যেভাবে বলছি সেটা সেটা কিন্তু বেশ কঠিন, এখানে অনেক কমন সেন্স অ্যাপ্লাই করা লাগে, টাফ আছে কিন্তু এত সহজ না। তুমি এই ডিসটেন্সটা বের করছো, সেখান থেকে এ এর ভ্যালু বের করলা, তো ওটা যদি জানো তাহলে তুমি কিন্তু এ এর ভ্যালু জানো, ই এর ভ্যালু জানো, এই ডিসটেন্সটাও বের করে ফেলতে পারবা, তাই না? তাই তো। তারপর তুমি বলতে পারবা যে এই বিন্দু থেকে এত দূরত্ব এবং এইটার সমান্তরাল দুইটা রেখার ইকুয়েশন আসবে। খেয়াল করো বলো তো এই রেখাটার ইকুয়েশন কি? এই রেখাটার ইকুয়েশন হবে x - 2y + k = 0, তাই না? এখন এই বিন্দুটা থেকে এত দূরত্ব, এই দূরত্বটা জানো এবং ওইটার সমান্তরাল এরকম দুইটা রেখা ইকুয়েশন পাবা, একটা হচ্ছে এইদিকে থাকবে, একটা হচ্ছে এইদিকে থাকবে। কাহিনী বুঝছো? এটা থেকে এতটুকু দূরত্বে এই একটা ওটারও সিমিলার x - y + k = 0, বুঝছি? ঠিক আছে। সো এই বিন্দু থেকে দূরত্বটা এত, সেই শর্তটা অ্যাপ্লাই করে তুমি k এর মান বের করবা, k এর দুইটা মান আসবে, যেই মানের জন্য তুমি দেখবা ওই রেখা থেকে এটা দূরে, সেটাই কি এটার অনুরূপ নিয়ামক। তারপর কাজ শেষ। ক্লিয়ার? কিছুটা ক্লিয়ার? আমি নেক্সট ক্লাসে এটা আরেকটু ঘাটাঘাটি করে আসে দেখব যে এই কোশ্চেনটা আসলেও বোর্ডে আসছে কিনা, এটা করার আরো সহজ টেকনিক আছে কিনা। আরেকবার প্লিজ। দেখো আমি বলতেছি, হ্যাঁ, মনোযোগ। তুমি কি এই দূরত্বটা বের করতে পারবা? আমাকে বলো, এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব বের করতে পারলা? এখন এই যে এটা আর এটা, তাদের মধ্যবর্তী দূরত্ব কত? আমাকে বলো একটু চিত্রটা ভিজুয়ালাইজ করে করো। এটা যদি কেন্দ্র হয়, এতটুকু হইতো -AE আর এতটুকু হতো a/e, তাহলে AE + a/e, এই দূরত্বটা তুমি কিন্তু পেয়ে গেছো, পাইছো না? সেখান থেকে তুমি a এর ভ্যালুটা বের করে ফেললা, তাহলে a এর ভ্যালুও জানো, e এর ভ্যালুও জানো। এইবার এই ডিসটেন্সটা আমরা একটু বের করি। এই ডিসটেন্সটা কত বলো তো? এটা তো কেন্দ্র, এতটুকু কি -a, এতটুকু হচ্ছে -a/e, সো এইটা হচ্ছে এই ডিসটেন্সটা, অর্থাৎ একটা উপকেন্দ্র থেকে তার অনুরূপ নিয়ামকের দূরত্ব। আচ্ছা,
তাহলে এই যে এই নিয়ামকটা তার ইকুয়েশন কি, ওই নিয়ামকের সমান্তরাল x - 2y + k। এখন 4,2 বিন্দু থেকে এই ডিসটেন্সটা কিন্তু আমি জানি, এটার ভ্যালু আমি জানি, এটা দূরত্বে দুইটা সমান্তরাল রেখা পাওয়া সম্ভব, এই একটা আর এই একটা। তো তুমি লিখবা প্রশ্ন মতে এটা থেকে এই রেখার লম্ব দূরত্ব হচ্ছে এটা, সেখান থেকে কে এর দুইটা মান আসবে, একটা আসবে এটা, একটা আসবে ওইটা। এখন দুইটাই তো কি অনুরূপ নিয়ামক হবে না? কোনটা অনুরূপ নিয়ামক হবে? যেটা এই রেখা থেকে ওই দূরেরটা থেকে দূরে, তুমি অনুরূপ নিয়ামক পাবা। ঠিক আছে, থাক, এটা আজকে আমরা স্কিপ করলাম, বাট আমি যেভাবে বলছি একটু বাসায় করে দেখতে পারো। ঠিক আছে, বুঝতে পারলাম? তো তুমি যদি এই নিয়ামকের সমীকরণ পাই যাও, তারপর উপবৃত্তের সমীকরণ তো হয়েই গেল, তারপর উপবৃত্তের সমীকরণ তো হয়েই গেল। ক্লিয়ার? হ্যাঁ, চাইছি ইলিপস, তুমি নিয়ামকের সমীকরণটা বের করলা, তারপর SP = E × PM, SP = E × PM। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? ঠিক আছে, আমরা পরেরটাই যাই। হ্যাঁ, সাধারণত যেই উপকেন্দ্রটা দেওয়া থাকে তার অনুরূপ নিয়ামকটাই দেওয়া থাকে। দেখো, একটা উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, উৎকেন্দ্রতা দেওয়া আছে, নিয়ামকের সমীকরণ দেওয়া আছে, তারপর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটাও বের করতে বলছে। তুমি কি পারবা? এটা অনেক সহজ হবে, কারণ আমাদের নিয়ামকের সমীকরণ দেখো তো, এটা কি x অক্ষের সমান্তরাল না? আমাকে বলো। তাহলে এটা কিন্তু চাইলে আদর্শ আকৃতি দিয়েও করা যাবে, তো আমরা একটু করি। তুমি চাইলে এটা চিত্র আঁকায় আদর্শ আকৃতি দিয়েও করতে পারো, চিত্র না আঁকালেও হবে, চিত্র না আঁকালেও হবে। দেখো, সবাই মনোযোগ দাও, আমাদের নিয়ামকটা হচ্ছে y + 4 = 0। ঠিক আছে, নিয়ামকটা হচ্ছে y + 4 = 0। এই বেচারা নিয়ামকটাই যে এখানে কোথাও হবে, মানে পুরোপুরি অ্যাকুরেট চিত্র দরকার নেই, তোমাকে আনুমানিক চিত্রই আঁকলেই হবে। সো নিয়ামক যদি এখানে হয়, তাহলে আমাদের উপবৃত্তটা হয়তো এরকম কোথাও হবে। একটা উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে 0, এটা হচ্ছে একটা উপকেন্দ্রের স্থানাঙ্ক। হ্যাঁ, তাহলে আসলে আমার চিত্রটা ভুল হয়েছে, কারণ যেহেতু কিছু বলা নাই, তার মানে এটা অনুরূপ নিয়ামক আর অনুরূপ উপকেন্দ্র, তাহলে এটা আসলে এত এরকম না, এটা আরেকটু এদিকে হবে, আরেকটু বড় হবে। ঠিক আছে, এখানে অ্যাকুরেট চিত্র আঁকানোর কোনো দরকারই নেই, অ্যাকুরেট চিত্র আঁকানোর কোনো দরকারই নেই। হ্যাঁ, ধরো 0,2 এখানে, আমি আনুমানিক চিত্র আঁকালেই হবে। থাক, আমি এটা ইয়ে করে আনুমানিক চিত্রটাই আঁকায় দিচ্ছি। ওই যে SP = A × PM এর জন্য আমরা যেই চিত্রটা আঁকাইতাম ওটাই ওটাই। ঠিক আছে, এইটা ধরো S, এইটা ধরো P, SP = PM, এইটা হচ্ছে আমাদের নিয়ামক। তাহলে কত? S হচ্ছে 0,2, P of x, y। এটা কিন্তু আমি অ্যাকুরেট চিত্র আঁকাই নেই, এটা x অক্ষ y অক্ষ না, এটা উপবৃত্তের অক্ষ, এটা উপবৃত্তের ক্ষুদ্রাক্ষ। y + 4 = 0। সুতরাং আমাদের যেই সমীকরণ সেটা হবে SP = E × PM। বলো তো SP কত? SP কত? √of x - 0² plus y - 2² = E। E কত? হাফ। PM কত হবে? মডুলাস অফ y + 4 বাই √of 1² + 0²। দুই পাশে বর্গ করো, তাহলে কি থাকে? x² + y - 2² =
1/4 ইন্টু ওয়াই প্লাস 2 তার হোল স্কোয়ার। দেখো তো কি আসে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস 4 ইকুয়ালস টু, দেখছো আবার ভুল করছি, y প্লাস 2 লিখছি, y প্লাস 4, y প্লাস 4। ক্লিয়ার? সবাই বুঝছো? তাহলে 1/4 y স্কোয়ার প্লাস 8y প্লাস 16, তারপর তুমি আর গুণন করে এক পাশে নিয়ে আসবা, কাজ শেষ। তুমি আর গুণন করে এক পাশে নিয়ে আসবা, কাজ শেষ। আর উপকেন্দ্রিক লম্ব কেমনে বের করে সেটা তো আমরা দেখলামই, তাই না? তাই তো? তুমি এই ডিসটেন্সটা ফার্স্টে বের করবা, এই যে এই ডিসটেন্সটা, সেটা কি হবে? সেটা কি হবে? এই যে এই ডিসটেন্সটার ই গুণ, ই গুণ। এটা তো বের করতে পারো 0,2 থেকে এটার দূরত্ব, ই দিয়ে গুণ করলে এটা পাবা, এটাকে 2 দিয়ে গুণ করলে উপকেন্দ্রিক লম্বটা পাবা। ভাই 1/4 কেমন হলো? বর্গ করছি না দুই পাশে, এই হাফটা 1/4 হয়ে গেছে, হাফটা 1/4 হয়ে গেছে। ক্লিয়ার? সবাই আগের আরেকবার দেখো। দেখছো? সবাই কি দেখছো? এই কোয়েশ্চেনটা মনে হয় ভুল আছে। ভুল না, আসলে আমরা কিন্তু করতে পারি, কিন্তু করতে অনেক কঠিন হয়ে যায়। বোর্ড পরীক্ষায় এত কঠিন অঙ্ক আসার কথা না। এটা কিন্তু গোজামিল টাইপের না, এটা কিন্তু সহজ ম্যাথ, এটা কিন্তু সহজ ম্যাথ। ঠিক আছে, এবার আমরা যেই টপিকটা দেখব সেটা হচ্ছে কণিকের স্পর্শক। কণিকের স্পর্শক বা স্পেশালি উপবৃত্তের স্পর্শক। চলো আমরা একটু দেখি। ধরো আমাদের কাছে একটা উপবৃত্ত আছে, আমরা একদম সিম্পলেস্ট ফর্ম, তাহলে এই টাইপটা বোঝা গেছে এসপি সমান ই ইন্টু পিএম। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, এসপি সমান ই ইন্টু পিএম। এইটা আপাতত মাথা থেকে ফেলে দাও। যারা খুবই অ্যাডভান্সড আছো এটা নিয়ে চিন্তা করতে পারো আমি কি বলছি, আর যারা ধরতে পারো নাই, মাথা আওলায় গেছে, স্কিপ, এটা দরকার নেই, এটা দরকার নেই। বাট বাকিগুলা কি আমরা সবাই বুঝছি? তো এখান থেকে কি কি আসতে পারে? উপবৃত্তের সমীকরণ এসপি সমান ই ইন্টু পিএম। দ্বিতীয়ত কি আসতে পারে? নিয়ামকের সমীকরণ, সরি নিয়ামক না, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এই দুটো জিনিস আসতে পারে। ঠিক আছে, এখন একটা উপবৃত্ত আরেকটা রেখা, তাদের পারস্পরিক সহ অবস্থান কয়টা হইতে পারে? 3টা না? দূরে দূরে আছে, স্পর্শ করছে, ছেদ করছে। দূরে দূরে আছে, স্পর্শ করছে, আর কি? ছেদ করছে। আমি কি ক্লিয়ার? সবাই ঠিক আছে? তাহলে আমরা একটু লিখি, y equals to mx plus c। এই রেখাটা চিন্তা করো, আর আমাদের উপবৃত্তটা হচ্ছে x স্কয়ার বাই s স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1। আমার কথা হচ্ছে এই রেখাটা এই উপবৃত্তকে স্পর্শ করার শর্ত কি? এই রেখাটা এই উপবৃত্তকে স্পর্শ করার শর্তটা কি? বলো তো শর্তটা কি হবে? বলো বলো শর্তটা কি হবে? এদের ছেদবিন্দু একটা হবে, তাই না? এদের ছেদবিন্দু একটা হবে। তো এই দুটো সমীকরণ সমাধান করো তো। x স্কয়ার বাই s স্কয়ার প্লাস y এর জায়গায় কি mx প্লাস c বাই b স্কয়ার ইকুয়ালস টু 1। তুমি a স্কয়ার b স্কয়ার দিয়ে যদি গুণ করো, b স্কয়ার x স্কয়ার প্লাস s স্কয়ার ইনটু
m স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এম এক্স সি প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে আমরা কি পাই বলো তো? বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এম স্কোয়ার এক্স স্কোয়ার, ঠিক আছে, প্লাস টুয়াইস এ স্কোয়ার সি এম এক্স প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার এটাই না? আমাকে বলো, এটাই তো? তাহলে এইটার নিশ্চায়কের মান 0। আমি কোথাও ভুল করে নাই তো? একটু ভুল করছি অবশ্যই, দুই পাশে এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে গুণ দিছিলাম, তাহলে এই পাশে এ স্কোয়ার বি স্কোয়ার হয়ে যাবে, মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়ালস টু 0, তাই না? সবাই বলো, একটু দেখো। বি স্কোয়ার এক্স স্কোয়ার, এ স্কোয়ার ইন্টু এম স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টুয়াইস এম এক্স সি প্লাস সি স্কোয়ার, ঠিক আছে, এক্স স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এম স্কোয়ার টুয়াইস এ স্কোয়ার সি এম এক্স এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার ইকুয়ালস টু 0। ক্লিয়ার? বুঝতে পারলাম? তাহলে নিশ্চায়ক ইকুয়ালস টু 0, তার মানে বি স্কোয়ার সমান 4ac। বি স্কোয়ার মানে কি আমাকে বলো তো? টুয়াইস এ স্কোয়ার সি এম, বি স্কোয়ার ইকুয়ালস টু 4, এ কত? বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এম স্কোয়ার, সি কত? এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। ক্লিয়ার? আমরা সবাই কি ক্লিয়ার? বলো, আমরা সবাই ক্লিয়ার না? নিশ্চয়ক 0 কেন? দেখো, যদি স্পর্শক হয় তাহলে একটা মাত্র সমাধান থাকবে। একটা দ্বিঘাত সমীকরণের একটা মাত্র সমাধান কখন থাকে? যখন তার নিশ্চয়ক 0। তাহলে দেখো তো কি থাকে? 4a টু দি পাওয়ার 4 সি স্কোয়ার এম স্কোয়ার ইকুয়ালস টু 4। তুমি যদি এ স্কোয়ার কমন নাও, এ স্কোয়ার কমন নিলে কি থাকে? বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাই তো? তাই না? 4 4 ঘ্যাচাং, এই এ স্কোয়ার আর এখানকার একটা স্কোয়ার কাটা, ঠিক আছে? আমরা সবাই কি বুঝলাম? এবার একটু সিম্পলিফাই করো, তাহলেই হবে, তাহলেই হবে। এখানে থাকে এ স্কোয়ার সি স্কোয়ার এম স্কোয়ার, এ স্কোয়ার সি স্কোয়ার এম স্কোয়ার, তুমি যদি গুণ করো বি স্কোয়ার সি স্কোয়ার, দেখো বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4, বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার এম স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এম স্কোয়ার বি স্কোয়ার, ঠিক আছে? তারপর দেখি এটা এটা কাটা, তাই তো? তাই না? দেখো, সবগুলো থেকে একটা বি স্কোয়ার কাটা যায় না? আমাকে বলো, বলো আমাকে বলো। এই বি স্কোয়ার সি স্কোয়ার আমি এক পাশে রাখলাম, আর বাকি দুইটা নেগেটিভ, ওই দুইটাকে এক পাশে নিয়ে গেলাম। বি টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার এম স্কোয়ার বি স্কোয়ার, দুই পাশ থেকে বি স্কোয়ার কাটা দাও, তাহলে সি স্কোয়ার সমান বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার এম স্কোয়ার। তাহলে এই যে সরল রেখাটা, সেটা এই উপবৃত্তকে স্পর্শ করার শর্ত কি? এটা এটা মুখস্থ রাখবা কিনা? এই জিনিসটা জাস্ট মুখস্থ রাখো, এই জিনিসটা জাস্ট মুখস্থ রাখো। এই সরল রেখাটা এই উপবৃত্তকে স্পর্শ করার শর্ত কি? সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সি স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস বি স্কোয়ার।
ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? আমাকে সবাই বলো। এই জিনিসটা জাস্ট মুখস্থ রাখো। কেমনে আসছে সবাই বুঝছো? নিশ্চয়কের ভ্যালু 0 আমরা কিন্তু পরাবৃত্তের ক্ষেত্রে একদম সিমিলার ওয়েতে দেখছিলাম। পরাবৃত্তের ক্ষেত্রে একদম সিমিলার ওয়েতে দেখছিলাম। ওকে, তাহলে এই আকৃতির সরল রেখা এই উপবৃত্তকে স্পর্শ করার শর্ত হচ্ছে এটা। এই আকৃতির সরল রেখা এই উপবৃত্তকে স্পর্শ করার শর্ত হচ্ছে এটা। দেখো সি এর মান কত হলে এই সরল রেখাটা এই উপবৃত্তের স্পর্শক হবে? বলো তো স্পর্শক হওয়ার শর্ত কি? এই যে y = mx + c না? বলতো স্পর্শ করার শর্ত কি? c² = এটা মুখস্থ রাখো, c² = a² m² + b²। c² = a² m² + b², তাই না? তাহলে দেখো তো c² = a² এর মান কত? 20, এটা -1 প্লাস b² কত? 5, তাহলে c² এর মান কত হইল? 25। তাহলে c এর মান কত হলো? +-5। দেখো ঢাল কিন্তু ফিক্সড। একটা ঢালের জন্য দুটা সরল রেখা এই উপবৃত্তের স্পর্শক। একটা ঢালের জন্য, একটা যে কোনো ফিক্সড ঢাল, দেখো এইটা আর এটার সমান্তরাল আরো একটা স্পর্শক কিন্তু পাওয়া যায়, তাই না? আমি কি বুঝাইতে পারছি? +-5 বুঝছো? এই যে -1 ঢাল এই উপবৃত্তে -1 ঢাল বিশিষ্ট দুইটা স্পর্শক পাওয়া সম্ভব। এই একটা, এই একটা, এই একটা, এই একটা। সবাই কি ক্লিয়ার? সো এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে। এই সরল রেখাটা এই উপবৃত্তের স্পর্শক হওয়ার শর্ত c² = a² m² + b²। ডান ডান ডান। ভাইয়া এখন যদি এরকম হয়, আমাদের উপবৃত্তটা এই আকৃতির হয়, তখন আমি কি করব? তখন আমি কি করব? যারা একটু ট্যালেন্টেড আছো, তখন তোমাকে যেটা করতে হবে, অক্ষ স্থানান্তর করতে হবে। আলফা কমা বিটা এই বিন্দুটাই মূল বিন্দুটা নিয়ে যেতে হবে, বুঝছো? অর্থাৎ ভুজের সাথে আলফা যোগ, কোটির সাথে বিটা যোগ, এই কাজটা সরল রেখার ইকুয়েশনেও করতে হবে। তারপর তুমি গিয়ে এই শর্তটা অ্যাপ্লাই করতে পারবা। যারা একটু চিন্তা করতে চাও ওরা চিন্তা করতে পারো, ঠিক আছে? অক্ষ স্থানান্তর, অ্যাক্সিস শিফটিং করা লাগবে তখন। ধরো এটা স্পর্শক হওয়ার শর্ত কি? তুমি কি করবা? এটার কেন্দ্র কিন্তু α,0 বিটাতে আছে। তুমি α, বিটাতে মূল বিন্দুটা নিয়ে যাবা। সেটা নিয়ে যাওয়ার জন্য ভুজের সাথে কি আলফা যোগ করছো, কোটির সাথে বিটা যোগ করছো। এই কাজটা এখানেও করবা। এখানে করার পর আমাদের উপবৃত্তের আকৃতিটা এই আকৃতিতে হবে, ওইটাও একটা অন্য একটা ফর্মে যাবে, তখন এই শর্তটা খাটবে। তখন এই শর্তটা খাটবে। দেখো পারবা? দেখাও যে এই সরল রেখা এই উপবৃত্তকে স্পর্শ করে এবং স্পর্শবিন্দু স্থানাঙ্ক। কি করবা বলো তো? কি করবা বলো তো? এই দুটার ছেদবিন্দু নিয়ে আসো, দেখাবা এই দুটার ছেদবিন্দু একটাই, তাহলেই কাজ শেষ, তাই না? আমাকে বলো y = x - 5, এটা হচ্ছে সরল রেখাটা, আর এটা কত? 9x² + 16y² = 144। 9x² + 16y² - 100 = 0। ঠিক আছে, এখন y এর জায়গায় কি করবা? এই x - 5 বসায় দিবা। ঠিক আছে, -144 = 0। এই সমীকরণটা সমাধান করবা,
দেখাবা যে এক্স এর একটা মাত্র মানই পাওয়া সম্ভব। পারবা সবাই? বলো তো। আমরা তাহলে সলভ করি, দেখো তো কি হয়। 9x স্কোয়ার প্লাস 16 ইন্টু x স্কোয়ার মাইনাস 10x প্লাস 25 মাইনাস 144 ইকুয়ালস টু 0। তাহলে 9টা x স্কোয়ার প্লাস 16টা x স্কোয়ার, কয়টা x স্কোয়ার হয়? 25টা x স্কোয়ার। 25টা x স্কোয়ার মাইনাস 160x প্লাস 16 ইন্টু 25, আমরা একটু ক্যালকুলেটরটা নিয়ে আসি। হ্যাঁ, 16 ইন্টু 25, 16 ইন্টু 25 মাইনাস 144, 256 প্লাস 256 ইকুয়ালস টু 0। দেখো তো কিছু দিয়ে কি ভাগ যায়? 160কে আমি 25 দিয়ে ভাগ করতে পারি। 160 ভাগ 25 না, 160 ভাগ 5, 256কে 5 দিয়ে ভাগ যায় না। এটা মিডল টার্ম করো, মিডল টার্ম করো। 25 মাইনাস 160 256। এক্স এর ভ্যালু হয় 16/5, এক্স এর ভ্যালু হয় 16/5, দেখছো? 16/5। তাহলে ব্যাপারটা এরকম হবে, এটা পূর্ণবর্গ আসবে 5x স্কোয়ার মাইনাস 2 ইন্টু 5x ইন্টু 16 প্লাস 16 স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে কি হয়? 5x মাইনাস 16 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। সেখান থেকে আমাদের x এর ভ্যালু কত চলে আসে? 16/5। x এর একটা মাত্র ভ্যালু পাওয়া গেছে, সুতরাং স্পর্শ করে, সুতরাং স্পর্শ করে। তাহলে y এর ভ্যালু কি হবে? স্পর্শবিন্দু স্থানাঙ্কটাও কিন্তু চাইছে, স্পর্শবিন্দু স্থানাঙ্কটাও চাইছে। স্পর্শবিন্দু স্থানাঙ্কটাও চাইছে। y ইকুয়ালস টু x মাইনাস 5, 16/5 মাইনাস 5, 16 মাইনাস 25 কত হয়? ডান। ক্লিয়ার 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 ক্লিয়ার। একটা ভ্যালু পাওয়া যাবে, এই টার্মটা বুঝি নাই। দেখো দুইটা সমীকরণ তুমি যদি সমাধান করো তাহলে কি পাও? তাদের ছেদবিন্দু পাও। দেখো এই একটা সমীকরণ, এটা কি একটা সরল রেখা নির্দেশ করে, এই একটা সমীকরণ এটা একটা উপবৃত্ত নির্দেশ করে। এখন এই দুইটা সমীকরণ যদি সমাধান করো তাহলে এক্স আর ওয়াই এর এমন ভ্যালু পাও যারা একই সাথে এই সমীকরণকেও সিদ্ধ করে, এটাকেও সিদ্ধ করে। মানে সেটা একই সাথে এই রেখার উপরেও উপবৃত্তের উপরেও। তার মানে আসলে কি? এই রেখার উপবৃত্তের ছেদবিন্দু পাও। এখন যদি এই রেখাটা আসলে ছেদক হয় তাহলে দুইটা ছেদবিন্দু পাওয়া যাবে। এই রেখাটা যদি স্পর্শক হয় তাহলে একটা ছেদবিন্দু পাওয়া যাবে। d is greater than 0, d equals to 0। আর স্পর্শক ছেদক কোনোটাই না হলে কোনো ছেদবিন্দু পাওয়া যাবে না। মানে ওই দ্বিঘাত সমীকরণটার কোনো সমাধানই পাওয়া যাবে না, d is less than 0। এখন তোমাকে বলছে দেখাও যে এটা এই উপবৃত্তকে স্পর্শ করে। তার মানে এই দুইটার ছেদবিন্দু কয়টা? একটা। তাহলে এই দুইটা সমীকরণ সমাধান করলে আমি একটা বিন্দু স্থানাঙ্ক পাবো। যদি বেশি বা কম পাইতাম তাহলে স্পর্শক হইতো না, তাহলে স্পর্শক হইতো না। বুঝছো বুঝছো বুঝছো? আচ্ছা এবার চলো আমরা দেখছিলাম না যে কোনো কণিকের উপরস্থ বিন্দুতে স্পর্শকের সমীকরণ কেমনে বের করে? দেখো এই উপবৃত্তের এই বিন্দুতে, প্রশ্নটা পড়ে মনে হচ্ছে না? এই উপবৃত্তের এই বিন্দুতে, তাহলে এই বিন্দুটা এই বৃত্তের উপরস্থ বিন্দু, তাই না? এই উপবৃত্তের উপরস্থ বিন্দু। তোমার যদি হয় সন্দেহ হয় তাহলে চেক করে দেখতে পারো যে এটা এটাকে সিদ্ধ করে কিনা। দেখবা আসলেই সিদ্ধ করে, দেখবা আসলেই সিদ্ধ করে। বুঝছো সবাই? কি বুঝছো? যে কোনো কণিকের উপরস্থ একটা বিন্দু, যে কোনো কণিকের উপরস্থ একটা বিন্দু
হ্যাঁ, এই বিন্দুতে যে স্পর্শকের ইকুয়েশন সেটা করার জন্য সেই কনিকের ইকুয়েশনে কিছু চেঞ্জ আনা লাগবে। এক্স স্কোয়ারের জায়গায় এক্স এক্স ওয়ান দিব, ওয়াই স্কোয়ারের জায়গায় ওয়াই ওয়াই ওয়ান দিব, এক্স এর জায়গায় এক্স প্লাস এক্স ওয়ান বাই টু দিব, ওয়াই এর জায়গায় ওয়াই প্লাস ওয়াই ওয়ান বাই টু বসাবো। তাহলেই কি হবে? উপরস্থ বিন্দুতে স্পর্শকের ইকুয়েশন চলে আসবে। ক্লিয়ার? এটা ডিফারেন্সিয়েশন করলে হবে? হ্যাঁ, এটা ডিফারেন্সিয়েশন করলেও হবে, এটা ডিফারেন্সিয়েশন দিয়েও করা যায়। বুঝছো? এই বিন্দুতে স্পর্শক, তুমি ঢালটা বের করো, ঢাল আর একটা বিন্দু, এক বিন্দুগামী রেখার সমীকরণ। তো বলো কি হবে? 2x এর জায়গায় কি বসাবো? x x1, x x1, y এর জায়গায় কি বসাবো? y y1, x এর জায়গায় কি বসাবো? x প্লাস x1 বাই 2, y এর জায়গায় কি কি বসাবো আমাকে বলো তো? y প্লাস y1 বাই 2 প্লাস 1 ইকুয়ালস টু 0। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? তারপর একটু সিম্পলিফাই করে নাও, কি হবে? 8x প্লাস y মাইনাস 4x মাইনাস 16, তাই না? দেখো তো, মাইনাস 4x মাইনাস 16, তাই তো? মাইনাস y মাইনাস 1 প্লাস 1 ইকুয়ালস টু 0। তারপর এটাকে সিম্পলিফাই করে নিবা। ক্লিয়ার? শর্টকাট, এটাই তো শর্টকাট, এটাই শর্টকাট। এটা রিটার্নও অ্যাপ্লাই করতে পারবা। এই ফর্মুলাটা তোমাদের বইয়ে আছে, এই ফর্মুলাটা তোমাদের বইয়ে আছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা উপবৃত্তের খুবই স্পেশাল একটা ধর্ম দেখব, খুবই স্পেশাল একটা ধর্ম। ধরো দুইটা পিন, তোমাদের সবার বাসায় সুতা আছে? বলো তো, আমি কই থেকে দেখাই। ধরো ওই যে খাতা বাঁধার সুতাগুলো আছে না, লাল সাদা সুতা, তুমি কি করবা? একটা মাটিতে কিংবা তোমার খাতার উপরে দুইটা পয়েন্ট ফিক্স রাখবা। এখানে একটা আলপিন দিয়ে দিলা, এখানে একটা আলপিন দিয়ে দিলা, ওকে? এখন এই দুইটার মাঝে একটা সুতা ঝুলাই দিলা, ঠিক আছে? এখানে বাঁধলা, এখানে বাঁধলা, বুঝছো? এটা তোমার খাতা, খাতার মধ্যে এখানে একটা পিন দিছো, এখানে একটা পিন দিছো, এই দুইটা পিনের মধ্যে তুমি সুতা গিট্টু দিছো। এবার একটা কলম নিলা, একটা কলম টান টান করে ধরে এই সুতাটাকে তুমি যদি ঘুরায় আনো, একটা উপবৃত্ত পাবা। তুমি কি বুঝতে পারছো আমি কি বলছি? একটা অ্যানিমেশন দেখাই, তাহলে বুঝতে পারবা, তাহলে বুঝতে পারবা। এই যে বুঝছো? জাস্ট একটু দেখো, এই দুইটা পিন তুমি একটা সুতা দিয়ে দিছো, তারপর সুতাটা টান টান করে কলমটা যদি ঘুরাও এমনি, তাহলে একটা উপবৃত্ত তৈরি হবে। এই সিমুলেশনটা দেখছো? হ্যাঁ, তুমি চাইলে আরো অ্যানিমেশন দেখতে পারো। ইলিপস অ্যানিমেশন লিখে সার্চ দিলেই হবে, ইলিপস অ্যানিমেশন স্ট্রিং, সুতার সাহায্যে ইলিপস। এই তো, তোমাদের করে দেখান যাইতো, হোয়াইট বোর্ড হইলে করে দেখাইতাম, স্মার্ট বোর্ডে তো পিন নষ্ট হয়ে যাবে। দাঁড়া আমি তোমাকে দেখাই, এই যে দেখো, এই যে দুইটা পিন লাগাইতেছে, খেয়াল করছো? খেয়াল করছো? খেয়াল করছো?
এই যে দুইটা পিনের মধ্যে একটা গিট্টু লাগাইছে, দেখিও দেখিও, সবাই মনোযোগ দিও। দেখছো? আবার তোমরা চাইলে বাসায় করতে পারো, হোয়াইট বোর্ড থাকলে আমি এটা হোয়াইট বোর্ডে পিন মেরে করে দেখাতাম। এই যে খেয়াল করছো? এখান থেকে আসলে কি পাওয়া যায়? এখান থেকে আসলে কনিক বলতে এই উপবৃত্তের সঞ্চার পথের আরেকটা শর্ত পাওয়া যায়। এই উপবৃত্তের সঞ্চার পথের আরেকটা শর্ত পাওয়া যায়। সেই শর্তটা কি আমাকে বলো তো, সেই শর্তটা কি? এই ধরো একটা উপবৃত্ত, তার কি আছে? দুইটা উপকেন্দ্র আছে। আমি উপকেন্দ্র দুইটা দিয়ে দিলাম, একটা হচ্ছে এস, একটা হচ্ছে এস প্রাইম। বলো তো আমার এই বিন্দুটা, চলমান বিন্দুটা যেখানেই থাকুক না কেন, যেখানেই থাকুক না কেন, এই দুইটা দূরত্বের যোগফল সবসময় সমান না? আমাকে বলো সবাই সবাই, তুমি কি এটা বুঝছো? আমি কিন্তু সুতার দৈর্ঘ্যের কোনো চেঞ্জ করি নাই, এন্ড সুতাটাকে টান টান করে রাখছিলাম, তাই না? দেখো আমি কিন্তু সুতার দৈর্ঘ্যটা কিন্তু ফিক্সড, এখন টান টান করে রাখছি। তুমি খেয়াল করছো যেখানেই থাকুক না কেন এই দুইটা দূরত্বের যোগফল যে সমান? আমাকে বলো, আমাকে বলো, উপকেন্দ্র দুইটা থেকে যে কোনো বিন্দুর দুইটা দূরত্ব পাওয়া সম্ভব, ওই দুইটা দূরত্ব তাদের যোগফল সবসময় সমান। কাহিনী বুঝছো? তাহলে বিন্দুগুলা যেখানেই থাকুক না কেন এই দুইটা দূরত্ব, এই দুইটা দূরত্ব তাদের যোগফল সমান। ঠিক আছে? এখন তার মানে আমরা বলতে পারি এসপি প্লাস এস প্রাইম পি এটা সবসময় একটা কনস্ট্যান্ট, সবসময় একটা কনস্ট্যান্ট। তুমি কি এটার সাথে একমত? তুমি কি এটার সাথে একমত? যোগফল কেমনে দেখো, এই যে এতটুকুই আসলে কি আমাদের সুতার দৈর্ঘ্যটা ছিল না? সুতার দৈর্ঘ্যটা তো ফিক্সড ছিল। তাহলে এই দূরত্ব আর এই দুটোর যোগফল, এটা আর এটার যোগফল, এটা আর এটার যোগফল। তুমি যদি এখনো না বুঝো আবার একটু তাকাও অ্যানিমেশনটার দিকে, দেখো এই যে একটু খেয়াল করো, এই যে এই সুতার দৈর্ঘ্যটা এটা কিন্তু ফিক্সড, ফিক্সড, আর আমি টান টান করে ঘুরাইতেছি। ক্লিয়ার? চলো এবার দেখি এইটা আসলে কার সমান। আচ্ছা চিন্তা করো, তাহলে এই জিনিসটা আমাদের বিন্দুটা যখন এখানে আসবে তার সমান হবে, তাই না? আমাকে বলো, বিন্দুটা যখন এখানে সেটার ক্ষেত্রেও কিন্তু এটা সমান হবে। তাহলে চিন্তা করো বিন্দুটা এখানে, তাহলে এস প্রাইম পি প্লাস এএসপি এতটুকু। আমি কি বুঝাইতে পারলাম? বলো 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 বলো। এটা আর এটার যোগফল। হ্যাঁ, এই বিন্দুটা চিন্তা করো এ, তাহলে আমি লিখতে পারবো না এই কনস্ট্যান্টটা সেটা আসলে কত? এস এ প্লাস এস প্রাইম এ এর সমান। এবার ক্ষুদ্রাক্ষের সাপেক্ষে আমাদের উপবৃত্তটা কিন্তু প্রতিসম, তাহলে এস প্রাইম এ আর এই ডিসটেন্সটা এই দুটাও কিন্তু সমান। এটা যদি বি চিন্তা করো, এস প্রাইম এ এতটুকু আর এতটুকু সমান, তাহলে এস এ প্লাস এস বি সেটা আসলে এ বি এর সমান না? এ বি এর সমান না? তার মানে এস পি প্লাস এস প্রাইম পি এটা আসলে কার সমান? বৃহদাক্ষের সমান, বৃহদাক্ষের সমান। এটাও কি উপবৃত্তের সঞ্চার পথের একটা শর্ত, উপবৃত্তের সঞ্চার পথের একটা শর্ত। উপবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু, যে কোনো বিন্দু দুইটা উপকেন্দ্র থেকে তার দুইটা দূরত্ব হওয়া সম্ভব,
সেই দুইটা দূরত্বের যোগফল একটা ধ্রুবক, এবং সেই ধ্রুবক হচ্ছে তার বৃহদাক্ষ, তার বৃহদাক্ষের দৈর্ঘ্য। তোমরা কি ক্লিয়ার? তোমরা কি ক্লিয়ার? একটা উপবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর উপকেন্দ্র থেকে দুইটা দূরত্ব সম্ভব, সেই দুইটা দূরত্বের যোগফল তার বৃহদাক্ষের সমান। বৃহদাক্ষটা কেমনে হয়েছে সেটা বুঝছো তো? প্রথমত আমরা অ্যানিমেশন থেকে দেখে বুঝলাম যে উপকেন্দ্র থেকে দুইটা উপকেন্দ্র থেকে যে কোনো বিন্দু দুইটা দূরত্ব, তাদের যোগফলটা সবসময় ধ্রুবক। কেন ধ্রুবক? কারণ এই যে আমরা সুতাটা নিছি সেটা কিন্তু একটা স্থির দৈর্ঘ্যের। এখন সেই দৈর্ঘ্যটা কত সেটা বের করার জন্য আমাদের বিন্দুটা যখন এখানে আসছে তখন আমি নিলাম এইটা প্লাস এইটা। এখন এইটা আর এইটা তো সমান, তাহলে এই দুইটা যোগ করলে আসলে বৃহদাক্ষটাই পাওয়া যায়। তার মানে এখান থেকে মজার একটা জিনিস, একটা উপবৃত্তের, দেখো এটাই কিন্তু সঞ্চার পথের শর্ত, এই বুঝিও এটাই কি আমাদের সঞ্চার পথের শর্ত না? তাহলে এবার আমাকে বলো তো একটা উপবৃত্তের, তাহলে আমাকে বলো তো একটা উপবৃত্তের উপকেন্দ্র দুইটা, একটা উপবৃত্তের উপকেন্দ্র দুইটা, আর যদি বৃহদাক্ষের দৈর্ঘ্য দেওয়া থাকে তুমি কি ইকুয়েশন বের করতে পারবা? একটা উপবৃত্তের দুইটা উপকেন্দ্র আর বৃহদাক্ষের দৈর্ঘ্য। ফর এক্সাম্পল আমি তোমাকে বলে দিলাম একটা উপবৃত্তের দুইটা উপকেন্দ্র হচ্ছে এইটা আর এটা, তার বৃহদাক্ষের দৈর্ঘ্য হচ্ছে 2√3। তাহলে আমাকে বলো তুমি কি এই উপবৃত্তের ইকুয়েশনটা বের করতে পারবা? a is less than b হলেও কি সেম? হ্যাঁ, a is less than b হলেও সেম। সেক্ষেত্রে বৃহদাক্ষটা 2a হবে না 2b হবে, বৃহদাক্ষটা তখন 2b হবে। সবাই বলো 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 বলো, তোমরা কি ক্লিয়ার? তোমরা কি ক্লিয়ার? তাহলে এই উপবৃত্তের সমীকরণ কি হবে বলো তো? sp প্লাস s প্রাইম p সমান 2a। তাহলে sp কত বলো? p কত? x, y root over of x minus 1 whole square plus y minus 1 whole square। s prime p কি হবে? root over of x plus 1 whole square plus y plus 1 whole square equals to 2√3। এটাই সমীকরণ। এখন এই বেচারাকে সিম্পলিফাই করা লাগবে। এটা সাধারণত অ্যাডমিশন টেস্টে আসে, এই জিনিসটা সাধারণত অ্যাডমিশন টেস্টে আসে। আমি যেই অঙ্কটা দিলাম এটাও বুয়েটে আসছে। বুঝছো? বুয়েটে আসলে এতটুকু লিখলেই হবে না, আরো সিম্পলিফাই করা লাগবে। এখন সিম্পলিফাই করা মানে কি? রুট দূর করা। এখন এখানে রুট দূর করা কিন্তু চারটিখানি কথা না, এখানে রুট দূর করা কিন্তু চারটিখানি কথা না, বুঝছো? রুট কেমনে দূর করবা? ক্লাস 9-10 চ্যাপ্টার 5 পড়ে আসছিলা, মনে আছে? চ্যাপ্টার 5-এ এরকম জিনিস থাকতো। কি করতা? রুট কেমনে দূর করতা? বর্গ করতে হইতো, কিন্তু সরাসরি বর্গ করতা না, তুমি দুইটাকে এক পাশে রাখতা, এই যে এটাকে এক পাশে রাখতা, আর ওদিকে 2√3 মাইনাস root over of x plus 1 whole square plus y plus 1 whole square রাখতা, তারপর বর্গ করতা। মনে আছে? মনে আছে? এটা কিন্তু দুই স্টেপে করা লাগে। এবার যদি বর্গ করো তাহলে কি থাকে আমাকে বলো তো? x স্কয়ার মাইনাস 2x প্লাস 1। এখানেও এতটুকু সবাই পারে, এরপর ক্যালকুলেশন ভুল করে। ইকুয়ালস টু a স্কয়ার, এটাকে বর্গ করলে 4 3 4 12 মাইনাস 2ab 4√3 x plus 1 whole square plus y plus 1 whole square plus x square plus 2x plus 1 plus y square plus 2y plus 1। এবার কাটাকাটি করো, x square y square, ঠিক আছে? 1 1 1 1। বাকিগুলো অন্য পাশে নিয়ে যাও, রুটওয়ালাটা এক পাশে রাখবা, বাকি সবগুলো অন্য পাশে। হ্যাঁ, সিম্পলিফিকেশন তুমি পারো। দেখো মাইনাস 2x মাইনাস 2y
এদিকে হচ্ছে 12, ওদিকে 2x। আচ্ছা, এইটাকে আমি বাম পাশে নিয়ে আসি, এইটাকে 4√3 into root over of x plus 1 whole square plus y plus 1 whole square। ঠিক আছে, অন্যগুলোকে ডান পাশে, এই দেখো 2x, ওদিকে হচ্ছে -2x, তাহলে কি হয় 4x। 2y, ওদিকে হচ্ছে -2y, তাহলে কি হয় +4y। 12, এখানে কত আছে 12 +12। 4 দিয়ে ভাগ করবা, জটিল সংখ্যা এমনি করছো। হ্যাঁ হ্যাঁ, জটিল সংখ্যাও কিন্তু, এই তোমরা জটিল সংখ্যা শিখছো না? এরকম কিছু অঙ্ক ছিল না জটিল সংখ্যায়, মডুলাস অফ z-8 প্লাস z+8 ইকুয়ালস টু 20, এই অঙ্কটা ছিল। এটাই কিন্তু সেটা, বুঝছো? এখানে z হচ্ছে চলমান বিন্দুটা, 8,0 একটা উপকেন্দ্র, -8,0 আরেকটা উপকেন্দ্র, আর 20 হচ্ছে উপকেন্দ্রিক আমাদের যে প্রধান অক্ষ, বৃহদাক্ষের দৈর্ঘ্য। ঠিক আছে, তারপর তো করতেই পারবা, 4 দিয়ে যদি ভাগ করে দাও, এগুলো অ্যাডমিশন টেস্টে আসে, একাডেমিকে খুব কম আসে। √3 into root over of x plus 1 whole square plus y plus 1 whole square equals to 4 দিয়ে যদি ভাগ করো x plus y plus 3। ডান। ডিরেক্ট স্কোয়ার কোথায় স্কোয়ার করলে? এখানে অসুবিধা নেই, শুধু শুধু বড় করতে চাইলে করতে পারো, 4 দিয়ে ভাগ করলে তো সহজ। এইখানে তুমি সরাসরি স্কোয়ার করলে রুট তো উঠাই দিতে পারবা না, ব্যাপারটা অনেক কঠিন হয়ে যাবে। দুইটা রুটওয়ালা একই সাথে পড়ে যাবে। হ্যাঁ, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab করতে গেলে খবর হয়ে যাবে। সেই জন্য আমি কি করছি, একটা রুটকে রাখলাম, আরেকটাকে অন্য পাশে রাখলাম, তারপর স্কোয়ার করলাম। এরপর স্কোয়ার করার পরে কি করছি, কাটাকাটি করে খালি রুটওয়ালাটাকে এক পাশে রাখছি, বাকিগুলাকে অন্য পাশে। এবার স্কোয়ার করলে এই রুটটা ভ্যানিশ হয়ে যাবে। হ্যাঁ, তুমি যদি এক পাশে রেখে স্কোয়ার করতে যেতে তাহলে অনেক কষ্ট হইতো আর কি। আমরা সবাই বুঝলাম। তাহলে আমাদের উপবৃত্তের আরেকটা শর্ত আমরা পাইছি, উপবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু থেকে তার দুইটা উপকেন্দ্রের দুইটা দূরত্ব পাওয়া যায়। এই দুইটার যোগফল একটা ধ্রুবক, সেই ধ্রুবকটা হচ্ছে বৃহদাক্ষের দৈর্ঘ্য। এখানে পি হচ্ছে চলমান বিন্দু বা x, y। তার মানে এখান থেকে আমরা আসলে কি ধরতে পারি, আমাকে যদি দুইটা উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া থাকে আর বৃহদাক্ষের দৈর্ঘ্যটা দেওয়া থাকে, তাহলে সেখান থেকে আমি এই উপবৃত্তের সমীকরণটা বের করতে পারবো। আমার কিন্তু কাজ এখনো শেষ হয় না, আমি কি আবার বর্গ করব। 3 into x square plus 2x plus 1 plus y square plus 2y plus 1 equals to x plus y plus 3 whole square। ঠিক আছে, ডান। একাডেমিকে লাগবে, লাগতেও পারে, বাট খুব কম আসে। ঠিক আছে, আমরা পরের টপিকে যাই। এটা কি সবাই বুঝছি? 4th লাইনটা আরেকবার, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। বর্গ করছি, দেখো এটাকে বর্গ করলে রুটটা উঠে যাবে, তারপর a - b হোল স্কয়ারের ফর্মুলায় a - b হোল স্কয়ারের ফর্মুলা। এইটাকে বর্গ করছো, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। বুঝছো? তুমি নিজে নিজে করতে বুঝবা, ক্লাস 9-10 এর। এটুক করলেই হবে না, এরপর আরো সিম্পলিফাই করা লাগবে। বুঝছো? একটা জাস্ট দ্বিঘাত সমীকরণ, সবকিছু ভাঙায় ভুঙায় এক পাশে, এই ফর্মুলা ভাঙাবা, সবকিছু এক পাশে নিয়ে আসবা, বিয়োগ টিয়োগ করে যেটা থাকবে সেটাই। চলো, পরামিতিক সমীকরণ মনোযোগ দিবা সবাই। হ্যাঁ, বলো তো পরামিতিক সমীকরণ কি বলছিলাম? একটা উপবৃত্ত, তার সমীকরণে কি থাকে সাধারণত? x আর y এর একটা সম্পর্ক থাকে, তাই না? x স্কয়ার বাই a স্কয়ার প্লাস y স্কয়ার বাই b স্কয়ার। x আর y এর মধ্যে একটা সম্পর্ক আছে, তাই তো?
তাই না? আচ্ছা, এখন এই সম্পর্কটা আমরা সরাসরি না দেখায় তৃতীয় একটা চলকের মাধ্যমে দেখাবো। এটা কেমনে সম্ভব? তুমি বুঝতে পারতেছো এক্স এর জায়গায় কি বলো তো? x ইকুয়ালস টু a, বলো বলো বলো, x ইকুয়ালস টু a cos থিটা, y ইকুয়ালস টু a sin থিটা দিলেই হয়ে যাচ্ছে না? শেষ। এটাই কি? এটাই কি পরামিতিক স্থানাঙ্ক। এখন এখানে পরামিতিক চলককে থিটা, পরামিতিক চলককে থিটা। এখন একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। দেখো, পরামিতিক স্থানাঙ্কে প্রত্যেকটা বিন্দুতে জাস্ট থিটাটাই কিন্তু চেঞ্জ হয়, তাই না? a cos a sin এই পার্টটুকু কিন্তু ফিক্সড, এই পার্টটুকু কিন্তু ফিক্সড। ফর এক্সাম্পল ধরো একটা উপবৃত্তে এই বিন্দুটা স্থানাঙ্ক ধরো 3,0, ঠিক আছে? এটা ধরো কথার কথা আমি একটু দেখাই, এটা ধরো 2,1। হ্যাঁ, সাধারণ স্থানাঙ্কে এক্স ওয়াই দুইটাই চেঞ্জ হয়, কিন্তু পরামিতিক স্থানাঙ্কে এক্স ওয়াই দুইটা চেঞ্জ হয়, কিন্তু আমরা তো এক্স ওয়াই দিয়ে প্রকাশ করি না, আমরা প্রকাশ করি a cos থিটা a sin থিটা। চেঞ্জ হয় শুধু থিটা। তাহলে এই যে প্রত্যেকটা স্থানাঙ্কের জন্য এক একটা থিটার ভ্যালু আছে, ইউনিক থিটার ভ্যালু আছে। আমাকে সবাই বলো, তাই না? সরি, a cos থিটা না, b cos থিটা, b sin থিটা। বুঝছো? x ইকুয়ালস টু a cos থিটা বসাও, তাহলে a স্কয়ার cos স্কয়ার থিটা বাই a স্কয়ার কাটা, y এর জায়গায় b sin থিটা যদি বসাও, b স্কয়ার sin স্কয়ার থিটা বাই b স্কয়ার, তাহলে এখানে কি থাকে? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, রাইট সাইডে কি থাকে? 1। বুঝলাম সবাই? এই স্থানাঙ্কগুলো এখানে বসায় দেখো, দেখো লেফট সাইড রাইট সাইড সমান হচ্ছে। তাহলে এটাই কি আমাদের পরামিতিক স্থানাঙ্ক। আমরা কি কিছুটা বুঝতে পারছি? এই যে দেখো 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 আমার কাজ কি? এই সম্পর্কটাই আমি প্রকাশ করব, কিন্তু তৃতীয় একটা চলকের সাহায্যে। তৃতীয় চলকটা থিটা। তুমি এইটা এখানে বসায় দেখো তো, a cos থিটা তার হোল স্কয়ার বাই a স্কয়ার প্লাস b sin থিটা হোল স্কয়ার বাই b স্কয়ার। এটার ভ্যালু কত আসে একটু ক্যালকুলেট করে দেখো তো। আমাদের ইকুয়েশনে এটার ভ্যালু আসা উচিত 1। a স্কয়ার কাটা কি থাকে এখানে? cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে এইটা যা মিন করতেছে, এই দুইটা জিনিসও কিন্তু ঠিক সেই সম্পর্কটাই মিন করতেছে, তাই না? এখানে একটা সমীকরণ ছিল, এখানে এক্স আর ওয়াই দুইটা আলাদা করে আমি লিখছি, দুইটাকে থিটার মাধ্যমে সম্পর্কিত করে ফেলছি। কাহিনী বুঝছো? তাহলে এটাই কি উপবৃত্তের পরামিতিক সমীকরণ। হ্যাঁ, পরামিতিক সমীকরণ বা পরামিতিক স্থানাঙ্ক বলে। তাহলে এই যে প্রত্যেকটা বিন্দু একটু খেয়াল করো, নরমাল স্থানাঙ্কে এক্স ওয়াই দুটাই চেঞ্জ হয়, বাট পরামিতিক স্থানাঙ্কে a cos b sin এতটুকু ফিক্স, জাস্ট থিটাটাই কি পরামিতিক চলক। তার মানে থিটাটা ইম্পর্টেন্ট। তার মানে হচ্ছে এই প্রত্যেকটা বিন্দুর কারেসপন্ডিং, এই বিন্দু প্রত্যেকটা বিন্দুর কারেসপন্ডিং একটা করে থিটা আছে। সেই থিটাটা আমরা কেমনে বের করব? তুমি যদি ভাগ করো 2 নাম্বারকে 1 নাম্বার দিয়ে ভাগ করো, b sin থিটা বাই a cos থিটা ইকুয়ালস টু y বাই x। তাহলে দেখো তো tan থিটা সমান কত হয়? ay বাই bx। সেখান থেকে তুমি থিটার ভ্যালুটা নিয়ে আসো। এগুলো বোর্ডের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, আমি কি কিছুটা বুঝাইতে পারছি? থিটা এক্স অক্ষের সাথে কোণ কি না ওভাবে দরকারই নাই। থিটা একটা চলক, একটা পরামিতিক চলক, আর কিচ্ছু না। তুমি থিটার জায়গায় টি লিখতে পারতা। তোমরা পরামিতিক সমীকরণ পড়ো নাই?
সবাই বুঝছো? পরামিতিক চলক আসলে পরামিতিক চলক বা পরামিতিক সমীকরণ আসলে কিছু না। ধরো এই যে এরকম, এটা একটা নরমাল সমীকরণ x মাইনাস আলফা হোল স্কয়ার বাই a স্কয়ার প্লাস y মাইনাস বিটা হোল স্কয়ার বাই b স্কয়ার ইকুয়ালস টু 1। এটা একটা নরমাল সমীকরণ যেখানে x আর y এর সম্পর্কটা সরাসরি দেওয়া আছে, যেখানে x আর y এর সম্পর্কটা সরাসরি দেওয়া আছে। হ্যাঁ, এখন আমরা x আর y এর সম্পর্ক একটা তৃতীয় চলকের সাহায্যে প্রকাশ করব, এমন ভাবে প্রকাশ করব যাতে এই সমীকরণটা যা মিন করে ওই দুইটা মিলায় তা মিন করবে। তাহলে কি করা যায়? দেখো, আমি যদি x মাইনাস আলফাকে a cos থিটা ধরি, y মাইনাস বিটাকে b sin থিটা ধরি, তাহলে দেখো তো এখান থেকে কি আসলো, x ইকুয়ালস টু আলফা প্লাস a cos থিটা, y ইকুয়ালস টু বিটা প্লাস b sin থিটা। হ্যাঁ, এটা 1 নাম্বার দাও, এটা 2 নাম্বার দাও। মনোযোগ, এবার পুরো মনোযোগ এদিকে। এখানে x আর y এর সরাসরি সম্পর্ক দেওয়া ছিল। 1 আর 2 আমি কি করলাম, x আর y এর সরাসরি সম্পর্ক আমি দেই নাই, দুটাকে থিটার মাধ্যমে প্রকাশ করছি, তৃতীয় একটা চলকের সাহায্যে প্রকাশ করছি। তৃতীয় কোন চলক? এই যে থিটা চলক। তুমি এখানে থিটার জায়গায় অন্য কিছুও দিতে পারতা। এখন এই থিটাটাই হচ্ছে পরামিতিক চলক, এবং এই দুইটা সমীকরণ মিলে আসলে এই তথ্যটাই প্রকাশ করে। কেমনে? তুমি চাইলে এখান থেকে এই পরামিতিক সমীকরণ থেকে নরমাল সমীকরণ নিতে পারো না। এই যে x মাইনাস আলফার জায়গায় যদি a cos থিটা বসাও, a স্কয়ার cos স্কয়ার থিটা বাই a স্কয়ার থাকে cos স্কয়ার থিটা, s b স্কয়ার sin স্কয়ার থিটা বাই b স্কয়ার বাই sin স্কয়ার থিটা, তো লেফট সাইড রাইট সাইড সমান হচ্ছে না? বুঝতে পারছো? তাহলে পরামিতিক সমীকরণের কাজ কি? x আর y এর সরাসরি সম্পর্ক না দিয়ে তৃতীয় একটা চলকের সাহায্যে সম্পর্কটা নিয়ে আসা। ক্লিয়ার? এই থিটার ভ্যালু চেঞ্জ করলে x ও চেঞ্জ হয়ে যাবে, y ও চেঞ্জ হয়ে যাবে, x ও চেঞ্জ হয়ে যাবে, y ও চেঞ্জ হয়ে যাবে। তার মানে আমরা বলতে পারি এই প্রত্যেকটা বিন্দুর জন্য একটা ইউনিক থিটার মান আছে। ধরো এটার জন্য থিটার মান 0, এটার জন্য থিটার মান ধরো 30 ডিগ্রি বা 60 ডিগ্রি। থিটার মান বসালেই তুমি এই বিন্দুর কারেসপন্ডিং ভুজকোটি পেয়ে যাবা, ভুজকোটি পেয়ে যাবা। আমি কি বুঝাইতে পারছি? আমি কি সবাইকে বুঝাইতে পারছি? আমাকে বলো তো। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? ওকে, দেখো, একটা উপবৃত্তের উপরস্থ বিন্দুর পরামিতিক স্থানাঙ্ক দেওয়া আছে, তার প্রমিত সমীকরণ। তার মানে আমরা কি লিখতে পারি? x ইকুয়ালস টু √2 cos থিটা, y ইকুয়ালস টু √3 sin থিটা। এটা কি? পরামিতিক সমীকরণ। এটা কি? পরামিতিক সমীকরণ। এখন তুমি প্রমিত সমীকরণে কেমনে আনবা? যে পরামিতিক চলক তাকে লাথি মেরে ভাগাই দিতে হবে, তাকে ভ্যানিশ করতে হবে। থিটা আছে, cos থিটা আছে, sin থিটা আছে, এগুলাকে কেমনে দূর করবা? তো x বাই √2 ইকুয়ালস টু cos থিটা, y বাই √3 ইকুয়ালস টু sin থিটা। তো তুমি যদি বর্গ করে যোগ করে দাও তাহলে কি হয়? x স্কয়ার বাই 4 প্লাস y স্কয়ার বাই 3 ইকুয়ালস টু cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। ঠিক আছে? x স্কয়ার বাই 4 প্লাস y স্কয়ার বাই 3 ইকুয়ালস টু 1। ডান? সবাই সবাই আমরা কি বুঝতে পারলাম? ও সরি, 2 না, 4 না, 2। ক্লিয়ার? তারপরেরটা দেখো, এই উপবৃত্তটির পরামিতিক স্থানাঙ্ক, এই উপবৃত্তটির পরামিতিক স্থানাঙ্ক। দেখো, আমি কি এটাকে লিখতে পারি না x স্কয়ার বাই 3 স্কয়ার প্লাস y স্কয়ার বাই 2 স্কয়ার ইকুয়ালস টু 1? তাহলে বলো তো পরামিতিক স্থানাঙ্ক কত? তাহলে আমাকে বলো পরামিতিক স্থানাঙ্ক কত?
বলো x equals to 3 cos theta, y equals to 2 sin theta. ঠিক আছে, আমরা বুঝলাম। ক্লিয়ার? এগুলো কিন্তু তোমরা সঞ্চার পথে পড়ে আসছো, সঞ্চার পথ চ্যাপ্টারটায় পড়ে আসছো। তোমরা কি ক্লিয়ার? এখন ধরো এই উপবৃত্তটার উপরে স্পেসিফিক একটা বিন্দু দিয়ে দিল, ঠিক আছে, এই উপবৃত্তটার উপরে স্পেসিফিক একটা বিন্দু দিয়ে দিল যে এইটার পরামিতিক স্থানাঙ্ক কত। এটার উপরস্থ একটা বিন্দু বলো তো আমাকে। ধরো x এর ভ্যালু 1, x এর ভ্যালু 1, তাহলে y এর ভ্যালু কত হয় একটু ক্যালকুলেট করো তো। এই উপবৃত্তটার উপরের একটা বিন্দু, আমি একটু বাইর করতেছি, দাঁড়াও। 36 মাইনাস 4 ভাগ 9 রুট করলে কত হয়? 4√2/3। এই একটা বিন্দু, এইটা এই উপবৃত্তের উপরস্থ, এইটা এই উপবৃত্তের উপরস্থ। সবাই বুঝতে পারলাম? মনোযোগ মনোযোগ মনোযোগ। এইটা কিন্তু এই পরাবৃত্তের উপরস্থ বিন্দু। তুমি দেখো সিদ্ধ হবে, সিদ্ধ হইতেছে। আমি বললাম এইটার পরামিতিক স্থানাঙ্ক কত, এইটার পরামিতিক স্থানাঙ্ক কত। তো এইটার পরামিতিক স্থানাঙ্ক কি হবে বলো তো? এটার পরামিতিক স্থানাঙ্ক কি হবে? 3 cos থিটা 2 sin থিটা, এটাই হবে। কিন্তু এই যে স্পেসিফিক একটা বিন্দু, এটার জন্য থিটার ভ্যালুটা লাগবে। বলছি না প্রত্যেকটা বিন্দুর জন্য একটা থিটা, কারণ পরামিতিক স্থানাঙ্কে একটা মাত্র চলক থাকে, সেটা হচ্ছে থিটা। এই থিটার ভ্যালু চেঞ্জ করে করে তুমি ভুজ করে দুইটাই পাবা। সো এই থিটাটা কেমনে পাবা আমাকে বলো তো? তুমি যদি ভাগ করে দাও, এই যে এই দুটাকে ভাগ করে দাও, তাহলে কি পাও বলো তো আমাকে বলো? tan থিটা সমান, বলো বলো, এটাকে এটা দিয়ে ভাগ করছো, 2/3 tan থিটা ইকুয়ালস টু 2/3 tan থিটা ইকুয়ালস টু 3y/2x। এটা না, এটা না, এই যে আমরা এখানে দেখছিলাম তো, কই গেল? এই যে ay/bx, tan থিটা সমান ay/bx, tan থিটা সমান ay/bx, তাই না? তাহলে থিটা কি হবে? tan ইনভার্স 3 into y, 3 into y, y কত? ওই স্পেসিফিক বিন্দুটার কোটি, 4√3/3 into x, এইটাই থিটা। আমি কি বুঝাইতে পারলাম? জাস্ট এখানে ভাগ করো, এই যে এটা 2 নাম্বার, এটা 1 নাম্বার, 2 নাম্বারকে 1 নাম্বার দিয়ে ভাগ করো, তারপর সেখান থেকে tan থিটা বের করো। tan থিটা সমান 3y/2x। এখন স্পেসিফিক একটা বিন্দু দেওয়া আছে, তার মানে xy দেওয়া আছে, xy বসায় দিলে কি থিটার ভ্যালুটা বের হয়ে যাবে, থিটার ভ্যালুটা বের হয়ে যাবে। হ্যাঁ, এন্ড একটু সাবধান থাকতে হবে যে এখানে চতুর্ভাগ কিন্তু ভ্যারি করে। খুবই ইম্পর্টেন্ট কথা, মনোযোগ, পুরো মনোযোগটা এদিকে দিবা। এখন যদি এরকম হইতো এটাও মাইনাস এটাও মাইনাস, তুমি যদি খালি এই ফর্মুলাটা, তাহলে মাইনাস মাইনাসে কাটা সেম কোণটা আসতো না? সবাই পুরো মনোযোগ এদিকে, পুরো মনোযোগ এদিকে, আমি আবার বুঝাই, মনোযোগটা এদিকে। এই একটা উপবৃত্ত, এটার উপরস্থ যে কোনো বিন্দুর পরামিতিক স্থানাঙ্ক দেখতে কেমন? এমন। এটার উপরস্থ যে কোনো বিন্দুর পরামিতিক স্থানাঙ্ক এমন। তুমি থিটার ভ্যালু চেঞ্জ করে করে এটার উপরস্থ যে কোনো বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবা। থিটার ভ্যালু 0 ধরলে এটার উপরে একটা বিন্দু বের হয়ে যাবে, থিটার ভ্যালু 1 ডিগ্রি ধরলে এটার উপরে একটা বিন্দু হবে। থিটার ভ্যালু চেঞ্জ করে করে এটার উপরস্থ সব বিন্দু নিয়ে আসতে পারবা। আচ্ছা, এবার আমি বলে দিলাম স্পেসিফিক একটা বিন্দু, এই বিন্দুটার পরামিতিক স্থানাঙ্ক কত? এই বিন্দুটার পরামিতিক স্থানাঙ্ক দেখতে ঠিক এমন হবে।
কিন্তু থিটার একটা স্পেসিফিক ভ্যালু থাকবে, কারণ এই বিন্দুটা এক্স আর ওয়াই দেওয়া আছে, তোমার কাজ হবে এই থিটা জাস্ট বের করা। তাহলে এই বিন্দুটার পরামিতিক স্থানাঙ্ক দেখতে কেমন হবে আমাকে বলো। 3 cos থিটা, 2 sin থিটা। তোমাকে থিটার ভ্যালুটা বের করা লাগবে। থিটা ইকুয়ালস টু হোয়াট? এখন থিটার ভ্যালু কেমনে বের করবা? তুমি ভাগ করে দাও, 2 নাম্বারকে 1 নাম্বার দিয়ে ভাগ করে দাও, 2/1। দেখো তো কত হয়, 2/3। 2/3 sin থিটা বাই cos থিটা কি হবে? tan থিটা। ওদিকে হবে y/x। তাহলে আমাদের tan থিটার ভ্যালু কত? 3y/2x। এটা যে কোনো বিন্দুর জন্য, বিন্দুটা ফিক্স করে দিছে, ওই বিন্দুর ভুজ এত কোটি এত। তাহলে এখান থেকে তুমি থিটার ভ্যালু পেয়ে যাবা না? তাহলে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স 3y 3 into 4 √2/3/2 into x। আমি কি বুঝাইতে পারছি? এখন একটু সাবধান থাকতে হবে, ভুজকোটি দুইটাই পজিটিভ। দুটাই যদি নেগেটিভ হইতো, তখন তুমি যদি এই ফর্মুলা অ্যাপ্লাই করতা, এখানে নেগেটিভ এখানে নেগেটিভ, সেম জিনিস আসতো কিন্তু। তখন তুমি এভাবে করবা না, তুমি ওই যে কার্তেশীয় থেকে পোলার করছিলা, বলো, ওখানে যেই কাহিনীটা করছো এক্স্যাক্টলি সেম কাহিনীটা করবা। এইটা হচ্ছে আমাদের মুখ্য আর্গুমেন্ট। মুখ্য আর্গুমেন্ট থেকে যদি ধরো তৃতীয় চতুর্ভাগে যায়, সেক্ষেত্রে পাই যোগ করে দিতে হয়। তোমরা কি বুঝছো? তোমরা কি বুঝছো? আমি আর প্যাচে গেলাম না, আমি আর প্যাচে গেলাম না। এটা ফার্স্ট কোয়াড্রেন্টে, সো এটার ক্ষেত্রে ঠিক আছে। সেকেন্ড কোয়াড্রেন্টে যাইতে হলে কি করতে হয়? পাই মাইনাস আলফা। থার্ড কোয়াড্রেন্টে যেতে হলে কি? পাই প্লাস আলফা, তাই না? তো ডান। তাহলে এই পরামিতিক সমীকরণ থেকে কি আসতে পারে? প্রথমত একটা নরমাল সমীকরণ দেওয়া আছে, সেখান থেকে পরামিতিক সমীকরণ। এটা বাচ্চাদের কাজ। এটাই তো একটা উপবৃত্তের আদর্শ ইকুয়েশন, এর বাইরে তো উপবৃত্তের ইকুয়েশন হয় না। তাহলে এই জায়গায় বসাবা a cos থিটা, এই জায়গায় বসাবা a sin থিটা। এই যে x মাইনাস আলফা a cos থিটা, তাহলে x এর ভ্যালু। এটা কি আমাদের উপবৃত্তের পরামিতিক সমীকরণ। তাহলে নরমাল সমীকরণ থেকে পরামিতিক সমীকরণ বলতে পারে, কিংবা পরামিতিক সমীকরণ থেকে নরমাল সমীকরণে যাইতে বলতে পারে। কিংবা দেখো সমীকরণ দেওয়া আছে, পরামিতিক স্থানাঙ্ক, এই যে নরমাল, এটা প্রথম টাইপ। আরেকটা জিনিস করতে পারে যে একটা স্পেসিফিক বিন্দু দেওয়া, ওই বিন্দুটার পরামিতিক স্থানাঙ্ক কি হবে? ওই বিন্দুটার পরামিতিক স্থানাঙ্ক এরকম, তোমাকে জাস্ট থিটার একটা স্পেসিফিক ভ্যালু বের হবে, সেই থিটার স্পেসিফিক ভ্যালু এখান থেকে বের করে নিতে পারবা। আমরা কি বুঝলাম? সো ডান, আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা উপবৃত্ত শেষ করে ফেললাম। নেক্সট ক্লাসে আমরা অধিবৃত্ত শুরু করব, ঠিক আছে? আর 3টা ক্লাস লাগবে সর্বোচ্চ, 2টাতেও হয়ে যেতে পারে। তো আল্লাহ হাফেজ, আমরা বিদায় নিচ্ছি আজকের মতো। টাটা।